This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। প্রায় পা পিছলে আলুর দম হওয়ার জোগাড় হয়েছিল। চুচুড়া স্টেশনে আরেকটু হলে চলন্ত ট্রেন থেকে নামতে যাচ্ছিলেন যাত্রীরা, কারণ চুচুড়ায় ট্রেন থামার কথা থাকলেও থামেনি। মজা নয়, এটাই সত্যি। যাত্রীদের দাবি, হাওড়া থেকে ছাড়ে 3-7-8-4-9 আপ বর্ধমান সুপার। গ্যালোপিং বর্ধমান লোকাল সব স্টেশনে থামে না। চন্দননগরের পর চুচুড়া স্টেশনে থামার কথা। 2রা জুলাই চুচুড়ায় না থেমে ট্রেন দৌড়য়। কিছু দূর এগিয়ে যায় 3-7-8-4-9 আপ বর্ধমান সুপার। ভুল বুঝতে পারেন ট্রেনটির চালক। ট্রেনটিকে আবার চুচুড়ায় ফিরিয়ে নিয়ে যান তিনি। সুপার ওখানে দাঁড়ায়নি, অনেকটা এগিয়ে গেছে। হুগলি চুচুড়ার মাঝখানে গাড়ি চলে গেছে। হুগলি থেকে 4-5 আঙুল আগেই দাঁড়িয়ে ছিল গাড়িটা। প্রায় ফার্স্ট কম্পার্টমেন্টে প্ল্যাটফর্মের কাছাকাছি চলে গেছিলো। ড্রাইভার ভুলবশত চুচুড়ো স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। সে চুচুড়ো স্টেশন ছেড়ে বেরিয়ে 230 মিটার মতো আগে গিয়েই সে অনুভব করে যে সে ভুলটা করেছে। সঙ্গে সঙ্গে সে ব্রেক কষে আবার প্ল্যাটফর্মে ব্যাক করে আসে। যে ব্যাক করতে যেটুকু সময় লেগেছে সেটা 5 মিনিটের মতো সময় লেগেছে। কন্ট্রোলকে ফোন করলো, ওরা আবার পিছনে সিগন্যাল দিল, সেই রেলের গাফিলতি। যদি সামনে ট্রেন থাকতো কিছু অন্য ব্যাপার হয়ে যেত। ঘটনাটা যাই ঘটে থাকুক, খারাপ ঘটেছে, দুর্ভাগ্যজনক। ইনকোয়ারি কমিটি তো বসেছে, আমাদের ইনকোয়ারি চলছে এবং ড্রাইভারকে আমরা টেক আপ করেছি। আজব কাণ্ডে যাত্রীরা অবাক না হয়ে উপায় কি? ইচ্ছে হলে ট্রেন থামবে, ইচ্ছে না হলে থামবে না। মর্জি মাফিক ট্রেন ছোটানোর কারণটা চালকের ভুল কি? কারণ যাই হোক, এমন আজগুবি কাণ্ডে পূর্ব রেলের অস্বস্তি গোপন থাকছে না। ইচ্ছে হলে এগোবে, ইচ্ছে হলে পিছবে। ট্রেন তো আর খেয়াল খুশিতে চলে না, তাই না? নাকি ট্রেনও এখন মর্জি মাফিক এগোয় পিছোয়, যেমন মর্জি মাফিক চলে নীতির রাজা রাজনীতি। ইচ্ছে হলো এক ধরনের পাগলা জগাই, হঠাৎ করে ফেলতে পারে যা খুশি তাই। কবির সুমনের লাইনগুলো না যাক মনে পড়ে গেল, জানেন তো। আসলে মনের কি দোষ বলুন, যা দেখছি তাতে তো মনে হচ্ছে ইচ্ছে সত্যিই পাগলা জগাই, যা খুশি করে ফেলতে পারে, যা খুশি করে ফেলছে। এই যে আপ বর্ধমান সুপারটা লাইনে চেপে দৌড়চ্ছিল, তার হঠাৎ মনে হলো চুচুড়ায় থামতে ইচ্ছে করছে না। হতেই পারে, থামেনি, চলে গেছিল প্রায় হুগলিতে। এবার যাদের চুচুড়ায় নামার কথা, তারা ট্রেনের দরজার কাছে চলে এসেছিলেন নামবেন বলে, দেখলেন তাদের সামনে দিয়ে স্টেশনটা হুশ করে চোখের পলকে পেছনে চলে গেল। খানিকটা গিয়ে হয়তো আবার ট্রেনের মনে হলো যে যথেষ্ট মজা হয়েছে, হয়তো দাঁড়িয়ে খানিকটা খ্যাক করে ট্রেনটা হেসেও নিয়েছিল। তারপর আবার একই লাইন দিয়ে আস্তে আস্তে পেছন পানে এগোতে শুরু করলো। মানে আপ ট্রেন যাচ্ছিল আপ লাইন দিয়ে, সেই ট্রেন আপ লাইন দিয়েই ডাউন ট্রেনের মতো এসে থামলো চুচুড়া স্টেশনে। হতবাক যাত্রীরা নিঘাত লাফ দিয়ে হুড়মুড় করে ট্রেন থেকে নেমেছেন, জানেন তো। হয়তো ভেবেছেন একবার হয়েছে, বলা তো যায় না, যা মজা করার মুডে আছে ট্রেনটা, আবার না রকম ছুটতে শুরু করে কোনো রকমভাবে নামার সুযোগ না দিয়ে। এটা সেই ছোটোবেলার মতো, জানেন তো। আমরা বলতাম না, এটা এরকম করে একটা মারলাম দেখালাম, বা কেউ হয়তো দাঁড়িয়ে রয়েছে, তাকে সাইকেলে তুলবো, চো করতে সামনে দিয়ে সাইকেলটা নিয়ে অনেকটা গিয়ে দাঁড়ালাম। আমরা বলতাম কি, আপনাদের মনে আছে, চুক্কি বলতাম, চুক্কি। এই ট্রেনটাও বোধহয় সেই চুক্কি দিচ্ছিল, জানেন তো। অনেকদিন পর শব্দটা মনে পড়ে গেল। যাই হোক, তাই আমি নিশ্চিত যারা ওই চুচুড়ায় নামার কথা, কোনো মতে নেমে কিন্তু হাঁপ ছেড়ে বেঁচেছেন। আর আমরা, বিশ্বাস করুন, এখনও যেন কেমন একটা ভ্যাবা চেকা খেয়ে আছি, জানেন তো। মেট্রো রেলে এটা দেখতাম যে শুরুর থেকে দাগ ঠাক দেওয়া আছে প্ল্যাটফর্মে, একেবারে নির্দিষ্ট দাগ ধরে ট্রেন দাঁড়াতো। কোন দরজা কোথায় পড়বে সেটা প্ল্যাটফর্মে আঁকা থাকতো। সেই দাগ থেকে এগিয়ে গেলে
ট্রেনটাকে একটু মেট্রোকে একটু পিছিয়ে আসতে দেখেছি, কিন্তু ট্রেন দাঁড়াতে বেবাগ ভুলে গেছে কোনো স্টেশনে, এটা কখনো দেখিনি। একটা স্টেশন ছেড়ে পরের স্টেশনের দিকে অনেকটা এগিয়ে গিয়ে যেখানে থামলো সেখানে তো থামার কথাই নয়। এখানেই মোক্ষম প্রশ্নটা মনের মধ্যে ধাক্কা মারছে, ট্রেন তো নিজের ইচ্ছায় চলে না, কেন চলে? চলে চালকের ইচ্ছে, চালকের হাতে, আর রেলের নিয়ম কানুন মেনে। সিগন্যাল না থাকলে ট্রেন দাঁড়ায়, সিগন্যাল পেলে ট্রেন ছোটে, যে স্টেশনে থামার কথা সেখানে দাঁড়ায়, আবার যেখানে থামার কথা না সেখানে ট্রেন সাঁই সাঁই করে চলে যায়। এটাই তো নিয়ম, এটাই তো হয়। কিন্তু তা সত্ত্বেও কাল আপ বর্ধমান লোকালের এই ইচ্ছে মতো ছোটায় একটা বড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারত। ধরুন যারা ওই চুচুড়ায় নামার কথা, তারা ট্রেনটা বেরিয়ে যাচ্ছে দেখে মরিয়া হয়ে চলন্ত ট্রেন থেকেই হয়তো নামার চেষ্টা করতে পারতেন, সেক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারত। আবার এগিয়ে গিয়ে ট্রেনটা যে ওই লাইন দিয়েই ফেরার চেষ্টা করলো, তাতেও বিপদ হতে পারত। তার মানে পাগলা জগাইয়ের কৃপায় যা খুশি তাই করলে অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে, তাই না? তা সত্ত্বেও কয়েকজন ইচ্ছে মতো চলছেন কেন বলুন তো? মানে শুধু ওই চালক আর কেউ নন, ছুটছেন তো অনেকেই মনে হচ্ছে ইচ্ছে মতো চলছেন এবং যেচে দুর্ঘটনাও ঘটাচ্ছে। এই যে শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর রঞ্জন শীল শর্মা, দাপুটে নেতা, এলাকায় বেশ নামডাক থাকা আছে, তো সেই তৃণমূল কাউন্সিলর তিনি গজলডোবায় একটা রিসর্ট বানিয়ে ফেলেছিলেন। ইচ্ছে হয়েছে রিসর্ট বানিয়েছেন, তাই তো কোনো অসুবিধা নেই, বেশ করেছেন। রাজনীতির পাশাপাশি সাইড একটা ব্যবসা হিসেবে হোটেল ব্যবসা করতে চাইবেন, করতে ইচ্ছে করছে, করেছেন, কার কি বলার আছে, কোনো অসুবিধা নেই। মুশকিল আছে একটা, এই রঞ্জন শীল শর্মা তিনি নাকি সরকারি জমি দখল করে তার ওই রিসর্টটা বানিয়েছিলেন। ভাবুন তো, যে গজলডোবায় ভোরের আলো নামে একটা ট্যুরিস্ট স্পট তৈরি হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, যে ভোরের আলোয় 600 কোটি টাকার মেগা ট্যুরিজম হাব তৈরি হচ্ছে, সেখানে ইচ্ছে হয়েছে বলে একটা রিসর্ট বানিয়ে ফেললেন, বা ভেরি বানিয়ে মাছ টাছ চাষ যদি কেউ করে ফেলেন, তাহলে তা আরও মুশকিল, তা আবার সরকারি জমিতে। ইচ্ছের মালিককে সেক্ষেত্রে তো একটু ভুগতেই হবে, তাই না? বিশেষ করে মুখ্যমন্ত্রী ওই সরকারি জমি দখলমুক্ত করতে বলার পরেও কেউ যদি সরকারি জমিকে ওই লালমোহন বাবুর মতো এটা আমার বলে লাফিয়ে পড়ে দখল করে রাখেন, তাহলে তো সরকারেরও উচিত জমিটা কার সেটা বুঝিয়ে দেওয়া। মুশকিল হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলার পরেও সব ক্ষেত্রেই করে দেখানোর ইচ্ছেটা না প্রশাসনের মধ্যে সবসময় ঠিক দেখা যায় না, যেটা অবশ্য এই গজলডোবায় দেখা গেছে। জানেন তো, রাজগঞ্জের বিডিও আর বিএলআরও নিজেরা দাঁড়িয়ে থেকে ওখানেও সেই বুলডোজার চলেছে, ওই রিসর্টটা ভেঙে দিয়েছে। জমিটা যে কারো নয়, সরকারের, সেই সাইনবোর্ডটাও তারা লাগিয়ে দিয়ে এসছেন ওখানে। অসুবিধার কি আছে? তো আমি তো কোনো খাই দেখছি না, সরকারের ল্যান্ড সরকার নিয়ে নিয়েছে, যে কদিন ভোগ করা সে কদিন ভোগ করেছি, পয়সা দিয়ে ভোগ করে, পয়সা দিয়ে ভোগ করেছি। মহাভারতের সত্যবাদী যুধিষ্ঠির ছিলেন, বাংলায় রয়েছেন সত্যবাদী কাউন্সিলর। নাম অবশ্য যুধিষ্ঠির নয়, নামটা রঞ্জন শীল। একদিকে কাউন্সিলর আর একদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড মেম্বার। অভিযোগ, ডেভেলপমেন্ট যত না জেলার হয়েছে তার চেয়ে বেশি নাকি হয়েছে রঞ্জন শীলের মতো কাউন্সিলরদেরই। অভিযোগ, এসজিডি এর মেম্বার এবং শাসক দলের কাউন্সিলর হওয়ার সুবাদে সরকারি জমি মুড়ি মুড়কির মতো দখল করে রেখেছেন বাংলার আরও এক সৎ রঞ্জন। রাজগঞ্জে 1.33 একর জমি একাই দখল করে রেখেছিলেন তৃণমূল কাউন্সিলর। তৈরি হয়েছিল মাছের ভেরি, তৈরি হয়েছিল রিসর্ট। ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পরেই শুরু হয়েছে সরকারি জমি দখল অভিযান। শাসক নেতার সাধের সাম্রাজ্য বুলডোজারে গুড়িয়ে সরকারি বোর্ড লাগানো হয়েছে। জমিটা নিয়ে একটা অভিযোগ ছিল আমাদের কাছে, তো আজকে আমরা এই জমিটা চিহ্নিতকরণ করেছিলাম এবং আমাদের সমস্ত আধিকারিকদের সাথে পরামর্শ করে আজকে আমরা এই জমি সরকারি বোর্ড লাগিয়ে এটা ভেস্টেড ল্যান্ড হিসেবে চিহ্নিতকরণ করে মার্ক করলাম। উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্প ভোরের আলো। রাজগঞ্জ বিধানসভার গজলডোবায় পর্যটনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
3 থেকে 4 স্টার হোটেল, রিসর্ট, গলফ কোর্স, ট্যুরিস্ট লজ, এমনকি হেলিপ্যাডও তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কাজ শুরু হলেও জমি নিয়ে বিস্তর অভিযোগ ছিল। 1927 সালে দখল সত্ত্ব নিয়েছিলাম, সরকারকে ট্যাক্সও দিই। সরকারে যখন ভোরের আলো দিদি মমতা ব্যানার্জির প্রকল্প যখন হয় তখন আমার কাছে 4 বিঘা জমি চেয়েছিল, আমরা দিয়েও দিয়েছি। বাকি জমিটা আমরা পড়ে আছে, সরকারের কাজে লাগছে না, আমরা বলছি লং টাইম লিজ দেওয়া হোক, সেটা সরকারের বিবেচনাধীন। এখন সরকারের দরকার পড়েছে, নিয়েছে, তাতে অসুবিধার কী আছে? ভোরের আলো প্রকল্পের জন্য জমি প্রয়োজন। প্রায় 600 কোটির সরকারি প্রজেক্ট, হোটেল, রিসর্ট, এমনকি হেলিপ্যাড তৈরির কাজও জোর কদমে চলছে। সেই কারণেই কি সরকারি জমি উদ্ধার, নাকি বাস্তবের জমির পাশাপাশি শাসকের রাজনৈতিক জমিটাও পুনরুদ্ধারের চেষ্টা চলছে? প্রশ্নটা উঠছে লোকসভার রেজাল্টের কারণেই। শিলিগুড়ি পুরসভার 47টা ওয়ার্ডের মধ্যে 46টা ওয়ার্ডেই বিজেপি এগিয়ে। রঞ্জনশীল শর্মার 36 নম্বর ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল। রঞ্জন সহ বহু কাউন্সিলরের বিরুদ্ধে দখলদারির অভিযোগ অনেক দিনের। গজলডোবা যে বিধানসভায়, অর্থাৎ রাজগঞ্জ, সেখানেও পিছিয়ে গিয়েছে তৃণমূল। রাজগঞ্জ বিধানসভায় 2021-এ প্রায় 16,000 ভোটে জিতেছিল তৃণমূল। লোকসভার রেজাল্টে দেখা যাচ্ছে রাজগঞ্জে প্রায় 60,000 ভোটে এগিয়ে গেছে বিজেপি। কয়েকশো হেক্টর জমি হলো ভেস্টল্যান্ড, ওখানে অনেক হোটেল হয়ে গেছে, অনেক এরকম ব্যবসায়ী ভিত্তিক কাজ চলছে। আমার ওখানে মাছের চাষ ছাড়া আর কিছুই হয় না। সাধারণ মানুষের বক্তব্য যে আপনারটা কি কোনো উদ্দেশ্য নিয়ে করা, শুধু একটা জমি নাকি আরো জমি? তাহলে দেখা যাক, পয়সা দিয়ে হোক। বিশ্বাস করুন, অসাধারণ লেগেছে এই ভদ্রলোককে। কি অসাধারণ সত্যবাদী এবং কতটা সচেতন গোটা বিষয়টা ভাবুন তো। একদম নিষ্পাপ শিশুর মতো সারল্যে কি সুন্দর বলে গেলেন যে জমিগুলো সরকারি পড়েছিল, তিনি নিয়েছেন, এখানে রিসোর্ট বানিয়েছেন, ওখানে কয়েকশো হেক্টর পড়েছিল, ওগুলো নিয়ে ভেরি ঠেরি বানিয়েছেন। কি আর হয়েছে, সরকার কিছু লাগছিল না, তাই তিনি ভোগ করছিলেন, সরকার লেগেছে, ফেরত দিয়ে দিয়েছেন। এতে আর গন্ডগোলের কী আছে? একদম তাই, গন্ডগোলের কী আছে? মানে আমার মনে হচ্ছিল কি জানেন তো, ধরুন এদের হঠাৎ কোনো দিন মনে হলো, এখন তো ওই রাইটার্স বিল্ডিংটা বিশেষ কাজকর্ম বিশেষ নেই, দেখে যে ওই তো অনেক দিন ধরে একটা হেরিটেজ বিল্ডিং পড়ে আছে, এত বড় বিল্ডিং, নিশ্চয়ই ফাঁকা টাকা আছে। কারোর হয়তো ইচ্ছে হলো গিয়ে ওখানে বিয়ে বাড়ি ভাড়া দিয়ে দিল, কারোর একটা ইচ্ছে হলো ওখানে একটা তো হোটেল খুলে বসলো, ও যখন সরকারের দরকার পড়বে, নতুন দপ্তরের কাজে লাগবে, তখন ফাঁকা করে দেবো। অসাধারণ, জাস্ট অসাধারণ। তবে এই যে ভোরের আলোয় প্রশাসন আলটিমেটলি আলো ফোটালো, এতে কিন্তু 3টে কাজ হলো জানেন তো। এক, ওই যে বিরোধীরা বলছিল যে বেছে বেছে তাদের কর্মী সমর্থকদেরই উচ্ছেদ করছিল প্রশাসন, এই অভিযোগটা রাজগঞ্জ ব্লকের বিডিও বা বিএলএলআরও তার গা থেকে ঝেড়ে ফেলতে পারলেন। 2, রঞ্জন নিজে মুখেই তো বললেন তার মতো দখলদার নাকি আরও আছেন, যারা সরকারের কয়েকশো একর জমি নাকি দখল করে রেখে দিয়েছেন। তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় কি না রঞ্জন সেটার অপেক্ষায় রয়েছেন, আমরাও অপেক্ষায় থাকলাম। আর যাই হোক, এবার 3য় পয়েন্টে আসি। এটা খুব ইন্টারেস্টিং। এই রঞ্জন শীল শর্মার মতো কেয়ারটেকার কাউন্সিলরকে রাজ্য কিন্তু এত দিনে চিনতে পারলো জানেন তো। এরকম একজন মানুষ যিনি সরকারি জমি দখল করে রিসর্ট বানিয়েছিলেন, এটা তো রঞ্জন গোপন করেনি, তিনিই বলেছেন সরকারের জমি মনে হয়েছে নিয়ে নিয়েছি, কাজে লাগছিল না, যতদিন ভোগ ছিল পড়ে লাগছিল না ততদিন ভোগ করে নিয়েছেন তিনি। মানে সরকারি জমি তিনি ভোগ করেছেন এটা বলেছেন বটে, কিন্তু গোটা ব্যাপারটার মধ্যে দেখুন একটা কেয়ার গিভিং ব্যাপার আছে না। মানে এরা পড়েছিল, আবর্জনা স্তূপ হতো, হয়তো গাছগাছালি জমে একটা জঙ্গল তৈরি হয়ে যেত, এই জায়গাটায় তিনি দেখভাল করেছেন। সরকারি জমি সরকারের দেখভাল করার কথা ছিল, সে জায়গায় তিনি রিসর্ট বানিয়েছেন, মাছ চাষ করেছেন, এই সমস্ত করে জায়গাটার রক্ষণাবেক্ষণ করেছেন। সরকারের সম্পত্তিটা অ্যাকচুয়ালি সবাই খালি অকারণে ওনাকে দখলদার বলছে। আসলে রঞ্জনবাবু তিনি সরকারের সম্পত্তিটাকে বুক দিয়ে আগলে রেখেছিলেন। এই রঞ্জন শীল শর্মার মতো একজন মানুষ ভাবুন তো, যিনি নিজের গ্যাঁট গচ্চা দিয়ে সরকারি জমি রক্ষা করেছেন। আর কাউকে দেখেছেন এরকম?
বলা যায় না অবশ্য, আছে অনেক, আমরা জানতাম না, খুঁজে হয়তো পেয়ে যাবো এরকম। ওই রঞ্জন বাবু যা বললেন তাতে ওই অঞ্চলে অন্তত এরকম পরোপকারী, ঘরের খেয়ে বোনের মোস্তারানো, মানে নিজের পকেটের পয়সা খরচ করে সরকারি জমি রক্ষণাবেক্ষণ করার লোক নাকি আরও অনেকে আছে, তারাও কাউন্সিলর টাইপেরই। বললেন তো, জানি বিরোধীরা বলবেন যে সরকার যেখানে জমি জায়গা দখলমুক্ত করার নাম করে এগোতে চাইছে, সেখানে রঞ্জনের মতো কাউন্সিলররা রাজ্যের সরকার আর শাসক দলকে পেছনে টেনে ধরছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যত সামনের দিকে দলকে আর তার সরকারকে এগিয়ে দিতে চাইছেন, এরা তো পেছনের দিকে এগিয়ে দিচ্ছে তৃণমূলকে। দেখুন, তৃণমূল কাউন্সিলররা যে তাদের মর্জির মালিক, তাদের ইচ্ছেটা যে এক ধরনের মগের মুলুক, সেটা কিন্তু পরপর কিছু ঘটনায় আমাদের মনে হচ্ছে। এবং যে জায়গাগুলো আমরা বুঝতে পারছি না, সেখানে তৃণমূলের লোকেরাই, এবং তারা বেশ বড় ধরনের লোক আর কি, তারাও হয়তো কেউ কাউন্সিলর, অথবা কেউ নেতা, অথবা কেউ মন্ত্রী, অথবা কেউ বিধায়ক, এরাই ধরিয়ে দিচ্ছেন। এই লোকসভা ভোটের সময় কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়, তিনি তো মানে এতটাই তার ভেতরে ব্যাপারটা জমে গেছিল, কোথাও গিয়ে ওই সবাই একটা পরোপকারী ব্যাপার আছে না তাদের মধ্যে, মানুষের জন্য, মানুষকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য দলের হুইপ অমান্য করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দরজায় গিয়ে ধর্নায় বসেছিলেন। দল যাকে প্রার্থী করে লোকসভা ভোটে লড়তে নামিয়েছে, তার বিরুদ্ধে কিন্তু দুপা এগিয়ে দু কথা শুনিয়ে দেওয়া, সেই সুযোগটা ছাড়েননি মোনালিসা। আবার তারপর ধরুন ওই কলকাতার 107, 108 নম্বর ওয়ার্ড, সেখানকার দুই কাউন্সিলর লিপিকা মান্না আর সুশান্ত ঘোষ, এদের কথা তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। ভোটে দুজনের ওয়ার্ডেই তৃণমূল লিড পায়নি, আর দুজনের অনুগামীরা নিজেদের মধ্যে মারপিট ঠারপিট করে এটা পরিষ্কার করে দিয়েছেন যে দুজনের এলাকাতেই নাকি সরকারি জমি বেদখল হচ্ছে, বেআইনি নির্মাণ হচ্ছে। দুজনেই এই বিষয়টা সবার সামনে জানিয়ে দিয়েছেন, কারণ দুজনেই একে অন্যের দিকে আঙুল তুলেছেন। আর দুজনের বক্তব্য থেকেই আমরা এই ঘটনাটা জানতে পেরেছি। একই ঘটনা তো ঘটেছে কলকাতার 110 নম্বর ওয়ার্ডেও, সেখানেও তো তৃণমূলের কাউন্সিলর আর তৃণমূলের বড় চেয়ারম্যান জবরদখল, বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন একে অন্যের বিরুদ্ধে। আমরা জানতে পেরেছি, জাস্ট ওনারা বলেছেন বলে জেনেছি। এই বিধাননগর কর্পোরেশন মেয়রের বিরুদ্ধে সেখানে আবার একটু দাপুটে জায়গা দরকার, তো চেয়ারম্যান সব্যসাচী দত্ত তিনি স্বয়ং মুখ খুলেছেন, অভিযোগ করেছেন ডেপুটি মেয়র অনিতা মণ্ডল। ভাবা যায়, সব আমরা তারাই পরিষ্কার করে দিচ্ছেন। বাইরে বিরোধীদের মানে এই যে পরিসরটা বাংলায় ক্রমশ ছোট হয়ে আসছে। দেখুন, ভোটে বিরোধীরা হারছে, তাদের বিশেষ যে রমরমা তা তো নেই। এবার তার বাইরে বিরোধীদের ওই মাঠে ময়দানে প্রতিবাদে, এই সমস্ত জায়গায় আন্দোলনে, এই সমস্ত জায়গায় দেখতে পাওয়ার কথা, সেখানেও তারা নেই। এবার কেন নেই এটা নিয়ে আমার মনের মধ্যে খুব সংশয় জাগছে, জানেন তো। হয়তো এটা স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু এরকম সব দলের এরকম এক ধরনের স্ট্র্যাটেজি খেয়াল করে দেখুন। বিজেপির নেতাদের কাউকে দেখতে পাবেন না রাস্তায়, তাদের ইদানিংকালে আগে যা যা শোনা যায় তো রোজ, তাদের বক্তব্য কোথাও কিছু শোনা যায় না। এবার সিপিআইএম তারাও একটা বিরাট রকম তেড়ে ফুড়ে নেমেছিল, কোথাও গিয়ে ধাক্কা খেয়েছে, মনের ভেতর লেগেছে হয়তো, তারাও নিশ্চুপ হয়ে গেছেন প্রায়। তো বিরোধী শূন্য জায়গায়, এটা তো আবার গণতন্ত্রের পক্ষে খুব খারাপ না। এরা শাসক দলের তো একটা দায়িত্ব আছে, সেই জন্যই বোধহয় শাসক দলের লোকেরাই এই সমস্ত দায়িত্ব নিয়ে নেমে পড়েছেন। এই ধরুন মদন মিত্র বিধায়ক, তিনি দায়িত্ব পালন করেছেন, তিনি তোপ দেখেছেন ওই কামারহাটি পুরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে অথবা দলের সাংসদের বিরুদ্ধে। মানে দিকে দিকে তৃণমূলের কাউন্সিলররা মুখ্যমন্ত্রীর যে স্বচ্ছ প্রশাসনিক চিন্তাভাবনাটা, যেটা তিনি চারপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদের দায়িত্ব নিয়ে ছোট ছোট ফুটো করে দিচ্ছেন। হয়তো মনে হচ্ছে এটা একটা বড় হোর্ডিং, তো এটাতে দেখবেন বড় হোর্ডিংগুলোতে অনেকগুলো ছোট ছোট করে ফুটো করে দেওয়া থাকে, নাহলে যখন হাওয়ার ধাক্কা লাগে তখন হোর্ডিংগুলো ছিঁড়ে যেতে পারে। ওই ফুটো থাকলে তার মধ্যে দিয়ে হাওয়া পাস করে যায়, তখন হোর্ডিংটা ঠিক থাকে আর কি। সেরকম মনে হচ্ছে এই কাউন্সিলররা ওই রকমই একটা কোনো চিন্তাভাবনার থেকে পুরো মানে প্রশাসনিক চিন্তাভাবনাটাতেই ছোট 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 ফুটো করে রেখে দিয়েছেন, সেটা আবার তারাই ধরিয়ে দিচ্ছেন।
এবার দেখুন মুশকিল তো অন্য জায়গায়, একটা কোনো জামায় যদি একটা ছোট ছেঁড়া ঠেরা থাকে সেটা রিফু করে জোড়াতাপ্পি দিয়ে আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি, কিন্তু যদি শতচ্ছিন্ন হয়ে যায় তখন তো সেখানে আর তাপ্পি চলে না। হয়তো সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে নবান্নের মিটিংয়ে বলেছেন পুরসভাগুলোর বিরুদ্ধে তিনি প্রয়োজনে ব্যবস্থা নেবেন, এই পুরসভাগুলোর নাকি পেনাল্টি হবে। কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে আমাদের উপরে, গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে, আমি তাকে কেন প্রোটেকশন দেব? গভর্নমেন্ট অনেক করেছে, এনাফ, এবার কিন্তু পেনাল্টি করব। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ার বাণী শুনে অনেকেই কিন্তু মনে করছেন যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবার না ওই পুরো বোর্ডগুলো ভেঙে দেন, দিতেও নাকি পারেন, এরকমই অনেকেই তৃণমূলের লোকজন এরকম ভাবতে শুরু করেছেন। দেখুন এমনিতেই লোকসভা ভোটে পুরো এলাকাগুলোতে ভালো রেজাল্ট করতে পারেনি তৃণমূল। কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি এ সমস্ত জায়গায় তো বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল বিজেপির থেকে পিছিয়ে রয়েছে। আর শুধু পুরসভা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূলের সংগঠন, গণসংগঠন এইগুলোতেও বেশ কিছু পরিবর্তন করতে পারেন, বিশেষ করে ওই উত্তরবঙ্গের জেলাগুলোতে যেখানে তৃণমূলের ফলাফলটা খুব একটা ভালো হয়নি। ফলে এই জায়গাগুলোতে যেখানে দল পিছিয়ে রয়েছে তার মধ্যে থেকে তিনি একটা অশনি সংকেত দেখে থাকতেই পারেন। অভিজ্ঞ নেত্রী, নিশ্চয়ই মনে হচ্ছে যে এখন যদি না সামলান 26-এ গিয়ে বিপদ আছে। তাই গোটা জায়গাগুলোতেই মানে সে পুরসভা হোক বা ওই জেলা নেতৃত্ব, সেখানে নাকি বদল আনতে পারেন তৃণমূল নেত্রী। কি করবেন সেটা অবশ্য তিনিই ভালো জানেন। তবে তিনি নাকি পুরো বোর্ডগুলোকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করে নিতে পারেন বলে শোনা যাচ্ছে। এই চিন্তাভাবনাটা কেন? মানে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এমনিতে তৃণমূলের লোকেরাই বলে থাকেন যে একজন দলনেত্রী, আরেকজন সেনাপতি। সেনাপতি এবং নেত্রী তাদের নিজেদের মধ্যে যে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেবেন তার আশ্চর্য হওয়ার কি আছে? কিন্তু আশ্চর্য হওয়ার কিছু না থাকলেও এর মধ্যে কি তাৎপর্য কিছু নেই? আছে। প্রথমত দেখুন, ডিস্ট্রাকশনের মধ্যে কনস্ট্রাকশনের একটা বার্তা দেওয়া যাবে, মানে ধ্বংসের মধ্যে নির্মাণের বার্তাটা বলতে পারেন এটা। তিনি যে শুধু সংগঠন বা পুরো বোর্ডগুলো ভেঙে দিলেন, মানে যদি দেন আর কি, তাহলেও তো এটাই পরিষ্কার করে বুঝিয়ে দেবেন যে এটা যেটা করেছেন সেটার মধ্যে কোনো রকম স্বেচ্ছাচারিতা বা স্বৈরাচারিতা এগুলো কোনোটাই নেই। তিনি একক সিদ্ধান্তে কিছু করেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে তিনি দ্বিতীয় বার্তাটাও একটা যথাস্থানে পৌঁছে দেবেন। সেটা কি? ঐক্যের বার্তা, একতার বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করে কোনো সিদ্ধান্তে পৌঁছলে সেটা নিয়ে তৃণমূলের নবীন বা প্রবীণ কোনো শিবিরেরই খুব একটা আপত্তি জানানোর সুযোগ থাকবে না। বরং ধরে নিতে হবে যে নবীন এবং প্রবীণ এক জায়গায় এসে সিদ্ধান্তগুলো কার্যকর করলেন যাতে তৃণমূলে ভালো হয়। অর্থাৎ ইচ্ছেটা কারোর একার নয়, একটা ঐক্যবদ্ধ একটা পরিস্থিতি, একটা ঐক্যবদ্ধ একটা পরিবেশ। এই বার্তাটাই তো এই মুহূর্তে তৃণমূলের বিরাট দরকার। সাম্প্রতিককালে যতবারই ওই নবীন প্রবীণ সংঘাতের আবহাওয়াটা তৈরি হয়েছে ততবারই কিন্তু কোথাও না কোথাও গিয়ে তৃণমূলের, অন্তত তৃণমূল স্তরের কর্মীরা বেদম হতভম্ব হয়ে গেছেন, জানেন তো, বুঝতেই পারছেন না কি হবে, কি করবেন আর কি। এবার তৃণমূলকে সামনে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা যে সম্মিলিত এবং 10 মিলি করি কাজের মাধ্যমে যে দল এগোতে পারে সেই বার্তাটা দেওয়ার জন্যেই এই যাবতীয় জিনিস। এবং এগুলো কিন্তু ওই বার্তার মধ্যে দিয়েই আস্তে আস্তে মানে একটা প্রত্যেকটা জিনিস তো একটা ইঙ্গিতবাহী পদক্ষেপ, তার থেকে একটা বার্তা এবং সেই বার্তার সুদূর প্রসারী ফলাফল। এটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এখন অন্তত ঘুরপাক খাচ্ছে, কারণ যা করতে হবে একটা সুদূর প্রসারী একটা পদক্ষেপ নিতে হবে। জুলাই এসেছে, দক্ষিণবঙ্গে এসেছে বর্ষাও। জুলাইয়ে বাংলার আবহাওয়া বদলের পাশাপাশি শাসক দলেরও কি আবহাওয়া বদলানোর পথে? I will throw them out. সে যত বড়ই নেতা নেত্রী হোক। গত 24শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বাভাস দিয়েছিলেন, সেই পূর্বাভাসটাই কি টের পাওয়া যাবে জুলাইতে?
আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। নেতা ও জনপ্রতিনিধিদের নেগেটিভ ভাবমূর্তি, আর সেই কারণেই সরকার ও দলের ওপর বিরূপ প্রভাব লোকসভা পরবর্তী পর্যালোচনায় নাকি এমনটাই মনে করছে তৃণমূল। আর সেই সূত্রেই জোরালো হচ্ছে রদবদলের সম্ভাবনা। দলীয় সূত্রে খবর, লোকসভা নিরিখে খারাপ ফলের দায় বর্তাবে দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওপর। খারাপ ফলের কারণে নেতৃত্বে রদবদলের সম্ভাবনা জোরালো হচ্ছে। ফলের ওপর ভিত্তি করে সংগঠনকে ঢেলে সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। 2019-এর লোকসভায় খারাপ ফল করেছিল তৃণমূল, সেই তুলনায় 2024-এ আসন সংখ্যা বাড়িয়ে রেকর্ড 29টা আসন ছুঁয়ে ফেলেছে শাসক দল। তারপরেও উত্তরবঙ্গের ফলাফল তাদের ভাবাচ্ছে। উত্তরের 8টা লোকসভা, কোচবিহার বাদে আর কোনো আসনে পুনরুদ্ধার করতে পারেনি তৃণমূল। মালদা দক্ষিণ কংগ্রেসের ঘরেই গিয়েছে, বাকি 6 আসনই ধরে রেখেছে বিজেপি। শোনা যাচ্ছে নেতৃত্ব বদলের সম্ভাবনা 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মিলবে। মুখ বদলের সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি নিয়ে বিশেষ ভাবনা রয়েছে তৃণমূল নেতৃত্বের। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও সংগঠনের রদবদলের সম্ভাবনা রয়েছে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না একাধিক জেলা সভাপতি বদলের সম্ভাবনাও। ছাত্র ও যুব সংগঠনেও রদবদলের খবর পাওয়া যাচ্ছে। সায়নী ঘোষ বা পার্থ ভৌমিক সাংসদ হওয়ায় সংগঠনে তাদের জায়গায় নতুন কোনো মুখ আসতে পারে। দুর্গাপুরের মতো একের পর এক পুরসভায় পিছিয়ে গিয়েছে তৃণমূল। এমনকি কলকাতা পুরসভাতেও প্রায় 50-এর কাছাকাছি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে গিয়েছে এই লোকসভা ভোটের নিরিখে। এখানে যারা আসছেন তারা ইউপিতে, রাজস্থানে তাদের আত্মীয় স্বজনরা বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে, কিন্তু এখানে তাদের মাথায় কিছুতেই আমরা ঠিক করতে পারছি না। কলকাতার মেয়রের এই ব্যাখ্যা সত্ত্বেও পুরো চেয়ারম্যান বা মেয়রদের অনেকের ক্ষেত্রেই নাকি বহু চমক অপেক্ষা করছে। যা জানা যাচ্ছে তাতে 21-এর মঞ্চেই 26-এর মহারণের জন্য ঘর সাফাই দেখতে পাওয়া যাবে বলে জোর হাওয়া তৃণমূলের অন্দরেই। যারা ভালো ছাত্র হয় তো তুষ্টিতে ভোগে না। বিরোধীরা এখনো তাদের পর্যালোচনা সম্পূর্ণ করে উঠতে পারলো না। তৃণমূল কংগ্রেস কিন্তু আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই আবার নতুন উদ্যমে কাজ করা আমরা শুরু করে দিয়েছি। দেখুন, যদিও নির্বাচিত প্রতিনিধি, তবু এই কাউন্সিলরদের কপালে যে কি লেখা আছে সেটা তৃণমূল সুপ্রিমোই জানেন। আর যদি সত্যি পুরো বোর্ড আর সংগঠনে তৃণমূল রদবদল করে, মানে ওই কাউন্সিলর বা চেয়ারম্যানদের পাশাপাশি তৃণমূল জেলার নেতাদের নিয়েও টানাহাচড়া করে, তাহলে তার হাতে গরম একটা উদাহরণ টানা যেতেই পারে। বলা যেতেই পারে যে তৃণমূলের নেতাদের অবস্থা এখন ওই হাওড়া বর্ধমান লোকালের মতোই। তারা নিজেরা নিজেদের ইচ্ছে মতো এগিয়ে গেছিলেন, এবার কিভাবে পেছোবেন এবং পেছোতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবেন কি না সেটা নিয়ে যেরকম ধাঁধা রয়েছে, তেমন এটাই চ্যালেঞ্জ। এবার একই সঙ্গে বললাম তো, যদি অনেকে মিলে একই লাইনে এগিয়ে আর পিছিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তো ধাক্কাধাক্কি অবশ্যম্ভাবী। এই ধাক্কাটা কি অলরেডি টের পাচ্ছে তৃণমূল? অন্যের জমি জোর করে দখল, জমির মালিককে খুনের চেষ্টার অভিযোগ, এইগুলোও তো উঠেছে তাদের নেতাদের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন জলপাইগুড়ির জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিক। পুলিশ গ্রেফতার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে। সবটার ক্ষেত্রে ওই পুলিশ মন্ত্রীর নির্দেশ, মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, সেটা নিশ্চয়ই মাথায় ছিল পুলিশের, কারণ এক যাত্রায় তো আর পৃথক ফল হয় না। আর তা যদি হয় তাহলে ধরতে হবে ছিদ্রগুলো বুঝিয়ে তৃণমূলের ভাবমূর্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলের কেউ আছেন যারা ঠিক করেছেন যে তাদের নেত্রী যতই চেষ্টা করুন, তারা যেভাবেই হোক দলটাকে পেছন দিকেই টেনে রাখবে। আর তাই উত্তর দিনাজপুরের চোপড়ার পর উত্তর 24 পরগনার শ্যামনগরেও এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে বলে অভিযোগ, জানেন তো। আর সেই অভিযোগটা উঠেছে তৃণমূলেরই স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। ভাবছিলাম জাস্ট নেওয়া যাচ্ছে না, জানেন বিষয়টা। আমরা দেখেছি কেন হয়, এটার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা এখন অবধি খুঁজে পাইনি, কিন্তু দেখেছি কিছু একটা ঘটলে সেটাই পরপর ঘটতে থাকে। সব যেন অপেক্ষা করে বসে থাকে যে একটা কবে হবে, সেটা নিয়ে আলোচনা হবে, তখন বাকিগুলো পরপর ঘটবে। এখানে যে বারবার এক জিনিস হচ্ছে, পরপর মহিলাদের সম্ভ্রমহানি, বাংলার যে রুচি, সংস্কৃতি, পরম্পরা সব পাল্টে যাচ্ছে নাকি? তাহলে তো এই ব্যাপারে মনে হচ্ছে কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো অন্তত না বললেই না।
দেখুন, ট্রেনে শিয়ালদা থেকে শ্যামনগর যেতে সময় লাগে ঘণ্টাখানেক। বৃহত্তর কলকাতার মধ্যে এই শ্যামনগরটা পড়ে, আপনারা জানেন। এবং সেই অর্থে কলকাতা লাগোয়া শ্যামনগরে যখন এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের খবরটা শুনতে পাই না, তখন মনে হচ্ছে যে জেলার প্রত্যন্ত এলাকায় কি হচ্ছে সেগুলো না হয় সবসময় জানা যায় না। এই জন্য যারা চোখ বুজে থাকেন, এবার কি তাদের চোখটা খুলবে? যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগটা যদি সত্যি হয়, তাতে একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে মশাই। শ্যামনগরের বাসিন্দাই মহিলা বিজেপি করেন, কিন্তু সেটাই তো তার একমাত্র পরিচয় হতে পারে না। আমাদের দুর্ভাগ্য, রাজনীতি যারা করেন তারা ওই মানুষ না এই সমস্ত ভাবেন টাবেন না, তাদের কাছে ওই দলীয় পরিচয়টাই বড় হয়ে দাঁড়ায়, ওটাকেই বড় করে দেখেন। তাই লোকসভা ভোটে মেটার পর থেকেই নাকি শ্যামনগরের ওই মহিলা বিজেপি কর্মীকে এক ঘরে হয়ে থাকতে হচ্ছিল। ঠিক ধরেছেন, কলকাতা লাগোয়া একটা জায়গায় এই সময়ে 2024-এ দাঁড়িয়ে এক ঘরে হয়ে থাকতে হচ্ছিল। এবার এলাকার তৃণমূল নেতারা তারা যে তাকে এরকম এক ঘরে রেখে দিয়েছিলেন বলে যে অভিযোগটা উঠেছে আর কি, এটা শুনে আপনারা তো বলতেই পারেন, আরে মশাই, এরকম ঘটনা তো বাংলার গ্রামে গঞ্জে আকছার ঘটে। বিরোধী দল করার অপরাধে বহু মানুষকে ঘর ছাড়া পর্যন্ত হতে হয়, সেখানে এই মহিলা তো তবু নিজের ঘরে থাকতে পারছিলেন। এই জন্যেই শাসকের কাছে তার কৃতজ্ঞ থাকা উচিত। হতে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু তারপরে যেটা ঘটলো, আজকে যেটা ঘটলো, এরপর কি বলবেন? বিজেপি কর্মী ওই মহিলা আজ পানীয় জল নেওয়ার জন্য যখন বাড়ির থেকে বেরিয়েছিলেন, তখন নাকি তার উপর হামলা হয়। তাকে বিবস্ত্র করে মেরে ধরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আহত ওই মহিলাকে ব্যারাকপুরে এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। তার মানে তিনি আহত হয়েছেন। আর তাহলে তো সরকারি হাসপাতালে যখন চিকিৎসা হচ্ছে, এই অভিযোগটাকে অসত্য বলার উপায় থাকছে না। এবার প্রশ্ন তো ওইখানেই, তিনি কি করে আহত হলেন এবং কারা তার গায়ে হাত তুলল এবং তাকে বিবস্ত্র করল? রেজাল্ট বেরিয়েছে, সেদিন থেকেই হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদের ওখানে সঞ্জয় ঘোষ একজন আছে আমাদের এই ওয়ার্ডে, তার ছেলেপেলেরাই আজ করেছে আমাদেরকে। 4 তারিখ থেকে আজ অবধি বাইরে বেরোতে পারি না। জল নিতে গেছি, জল নিতে দেয়নি, এসে আমাকে বাড়িতে সবাইকে মেরেছে। আমাদের বিজেপি বলেই আমাকে মেরেছে, বিবস্ত্র করে মারা হয়েছে। হ্যাঁ, ঘরের মধ্যে সব জামা কাপড় সব ছিঁড়ে তারপর আবার ছেলেরা মারিছে। ঘরের মধ্যে ডাইনে নিয়ে বাইরে নিয়ে মারিছে, তো ধরাই দোলেই চড়িছে, তারপরে আমাকে ধরে মারিছে। মেরেছিল ওই তৃণমূলের ছেলেরা। দেখলেন তো, সেই শাসক দলের বিরুদ্ধেই তো অভিযোগ উঠছে এবং গুরুতর অভিযোগ উঠছে। বিজেপি করার জন্য একজন মহিলাকে যদি সত্যি বিবস্ত্র করে মারধর করা হয়, যদি অভিযোগটা সত্যি হয়, তাহলে তো ধরতে হবে এই ব্যাপারগুলো ঠিক জলের মতো। জলের যেরকম ওপর থেকে নিম্নগামী একটা গতি থাকে, এও তো তাই, ওপর থেকে নিচে নামছে। খেয়াল করে দেখুন, জুন মাসে কোচবিহারের মাথা ভাঙা এক মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছিল। গ্রামের মধ্যে 1 কিলোমিটার রাস্তা, তাকে ওই অবস্থায় নাকি চুলের মুঠি ধরে ঘোরানো হয়েছিল, জলে চোবানো হয়েছিল। কোচবিহারের সেই মহিলাও কিন্তু বলেছিলেন তিনি বিজেপি করেন বলে তৃণমূল কর্মীরা তার ওপর চড়াও হয়েছিল। তাকে এইভাবে তাকে নিগৃহীত করা হয়েছে, বিবস্ত্র করা হয়েছে। জুন মাসে উত্তরবঙ্গের মাথা ভাঙা থেকে যে জলটা গড়াতে শুরু করেছিল, তাহলে সেই জলের ধারা কি জুলাই মাসে সেই শ্যামনগরে পৌঁছেছে বলে ধরে নিতে হবে, একদম কলকাতার উপকণ্ঠে। দেখুন, লোকসভা ভোটে এবার রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসেছিল রাজ্যে। ভোটের সময় তেমন কোনো অশান্তি হয়নি, ভোটের পরেও যাতে কোনো অশান্তি না হয় সেজন্য কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু আরও কিছুদিন রাজ্যে রেখেছিল জাতীয় নির্বাচন কমিশন। এখনও কয়েক কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে, কিন্তু বাহিনীর ভয়টা বোধহয় কেটে গেছে, জানেন তো। আর তাই ভোটের সময় যে ঘটনাগুলো এড়ানো গেছিল, ভোট মেটার পরই বলে না, এখন ঠিক আছিস, ভোটের পর দেখব। কেউ হয়তো ভোটের পর দেখছে। দেশে নতুন সরকার কাজ শুরু করে দিয়েছে, কিন্তু ভোট তো কেটে গেছে, ফলে এখন দেখার সময়। কেউ দেখছে। দেখুন, কয়েকদিনের ব্যবধানে যদি রাজ্যের 2 প্রান্তে 2 জন মহিলা বিরোধী দল করার জন্য এইভাবে নিগৃহীতা হন, তাদের বিবস্ত্র করা হয়, তাদের অত্যাচার করা হয়, তাহলে বুঝতে হবে
মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের সম্মানটা আছে কি নেই, কেউ বা কারা এই প্রশ্নটা বিরোধীদের করার সুযোগ করে দিচ্ছে। চাইছে তারা বিরোধীরা এই প্রশ্নগুলো করার সুযোগ পাক। এরা কীরকম শুভানুধ্যায়ী এটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তারা নিজেরাই চিন্তাভাবনা করে দেখবেন। দেখুন, যেহেতু এই দুই মহিলার একটা রাজনৈতিক পরিচয় আছে এবং সেটা বিরোধী দল বিজেপি করার সুবাদে, তাই বিজেপির তারা সহজেই মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পুলিশ দপ্তরের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগটা তুলতেন তারা। এবং আরেকটা কথা, যদি সত্যি এই ধরনের ঘটনায় তৃণমূলের কোনো যোগাযোগ থাকে, তদন্ত যদি সেটা পাওয়া যায়, তাহলে কিন্তু বুঝতে হবে ওই যেটা বললাম, দলের নেতৃত্বকে তাদের যাবতীয় চেষ্টাকে পেছন থেকে টেনে ধরার লোকের অভাব নেই তৃণমূলে। এবার কেউ বলতেই পারেন যে তৃণমূল করলেও আসলে তো বাঙালি, আর বাঙালির স্বভাবই হচ্ছে যে ওপরে উঠেছে তাকে টেনে নিচে নামানো, কাঁকড়ার জাত। আমরাই নিজেরাই বলি, নিজেদের আমরা এত ভালো আত্মবিশ্লেষণ করি না, এর থেকে আর কিছু হয় না। তৃণমূলের একাংশ হয়তো সেটাই করছে, সেটাই বলছে। কিন্তু আমার একটা কথা মনে হচ্ছিল, জানেন তো, বাংলার তো আরেকটা সংস্কৃতিও আছে। আমাদের এখানে তো মহিলাদের একটু অন্য চোখে দেখা হয়। আমরা মহিলাদের মাতৃজ্ঞানে পুজো করি, মা বলি। তার কি হলো বলুন তো? আমি জানি না আমরা কোন দিকে যাচ্ছি, এবং এটা সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে। আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তার মুখ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে। তো এই রাজ্যের কি হবে? আমরা অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে যাচ্ছি। এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত, নিজেদের যা ঝামেলা, ব্যক্তিগত জিনিস, তার সঙ্গে রাজনীতি, তৃণমূল এগুলোর কোনো সম্পর্ক নেই। যার যা নিজেরা ঘটিয়ে ফেলছে, তারপরে দেখে নিয়েছে যদি এটা একটু এই ধরনের কথা বলে দেওয়া যায়, তাহলে একটা বাড়তি প্রচার, একটু গুরুত্ব পাওয়া যায়, তাই তাতে পরে রং মেশানো হচ্ছে। ধরে নিচ্ছি যে ব্যাখ্যাটা দিলেন একদম ঠিক। ঘটনা তো ঘটেছে, এই বাংলাতে ঘটেছে। বাংলার এক মহিলা বিবস্ত্র হয়েছে, নিগৃহীতা হয়েছে। সমালোচনার দরকার নেই, প্রত্যেকের সতর্ক হওয়ার দরকার নেই, মুখ খোলার দরকার নেই, প্রতিবাদ করার দরকার নেই। শুধু ধামাচাপা দেওয়ার বা গোটা বিষয়টা অন্য কিছু হয়েছে, রাজনৈতিক কিছু না, এটা বললেই সব দোষ খালাস হয়ে যায়। এবং কুণাল ঘোষের কথা শুনে আরেকবার ওই মাথা ভাঙার কথাটা মনে পড়ে গেল। জানেন তো, মাথা ভাঙায় যে মহিলাকে হেনস্থা করা হয়েছিল, তার দিদিও জানিয়েছিলেন তৃণমূল করেন বলে বোনকে নির্যাতনের হাত থেকে তিনি বাঁচাতে পারেননি। ঠিক শুনছেন, তিনি বলেছিলেন এটা। যদিও জেলা তৃণমূল এবং জেলা পুলিশের দাবি ছিল ওটা পারিবারিক বিবাদ, ঠিক যেরকম আজকে শুনলেন। ঘাস কাটা নিয়ে গোলমালে নাকি ওই মহিলা আক্রান্ত হয়েছিলেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং পুলিশ সেটা বড় করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েও ছিল। আজকেরটাও তো কুণাল ঘোষ বললেন কোনো রাজনৈতিক বিষয় না, ব্যক্তিগত রাগের বহিঃপ্রকাশ। আচ্ছা, সেটাই যদি হয়, ওই বললাম তো যে ব্যক্তিগত রাগের বহিঃপ্রকাশে যদি এইভাবে দিকে দিকে মহিলারা বিবস্ত্র হতে শুরু করে, এই সাহসটা যদি কিছু লোকের মধ্যে জন্মাতে শুরু করে, ইচ্ছে হলেই, রাগ হলেই এরকম কাণ্ড করে ফেলা যায়, তার জন্য সরকারের কোনো দায়িত্ব নেই, শাসক দলের কোনো দায়িত্ব নেই, প্রতিবাদ প্রতিরোধের কোনো দায়িত্ব নেই। দেখুন, আমরা আশা করব যেটা সত্যি সেটা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের পুলিশ কেস সাজাবে। কোনো রকম আগের থেকে মাথার মধ্যে কোনো কিছু ঢুকিয়ে নিয়ে তারা কেস সাজাবে না। তারপরেও বলছি, আবার বলছি, যেভাবে দুই মহিলা রাজ্যের দুই প্রান্তে আক্রান্ত হলেন, বিবস্ত্র হলেন, কারণটা যদি রাজনৈতিক হয় এবং যদি বিরোধী দল করেন বলেই আক্রান্ত হন, তাহলে প্রশ্ন তোলার কিন্তু জায়গা থাকছে। বলুন তো, ওনাদের ক্ষেত্রে না হয় ধরলাম যে এই রাজনীতির আমাদের এখানে এটাই ট্রেন্ড, বিরোধিতা করলে, বিরোধী দল করলে এরকমই হবে, এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। হয়তো আমরা ধরে নিলাম বিরোধী দলগুলো যেটা বলছে একদম সত্যি। কিন্তু আরিয়াদহের ঘটনাটা এবার খেয়াল করে দেখুন, ওই কলেজ পড়ুয়ার মা কি দোষ করেছিলেন? ওই কলেজ পড়ুয়া, তার মা, তারা কি রাজনীতি করেন? আরিয়াদহের কলেজ ছাত্র সায়নদীপ্ত তৃণমূল করে, আর তার মা রাজনীতি করেন না। তাহলে মা আর ছেলেকে কেন এখন বেলঘড়িয়ার ওই নার্সিংহোমে দিন কাটাতে হচ্ছে?
ছেলে সায়নদীপ আপাতত হয়তো সুস্থ আছে, কিন্তু মা তিনি তো এখন আইসিইউতে ভর্তি। আশা করি তিনি চিকিৎসায় সাড়া দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাহলে তৃণমূলের মধ্যে যাদের একটু মাসেল টাসেল রয়েছে তারা অপেক্ষাকৃত দুর্বলদের মারবে, এটাই তাহলে নিয়ম। এখানে তো ওই রাজনীতি আমরা ছেড়ে দিলাম, সবাই একদল ধরে নিচ্ছি, একদল শুধু শক্তিশালী আর একদল একটু দুর্বল। সবল যে সে দুর্বলকে মেরেছে, এটাই কি তাহলে এখনকার নিয়ম? যখন সবলরা এরকমভাবে নির্দ্বিধায় দুর্বলদের ওপর অত্যাচার করে তাকে কি বলে জানেন? মাৎসন্যায় বলে। বড় মাছ যখন ছোট মাছকে গিলে খায় তাকে মাৎসন্যায় বলে। জলের জঙ্গলরাজ বলতে পারেন আর কি। রাজ তো বটেই, না হলে মা আর ছেলেকে মারার পর 3 দিন কেটে গেল, এখনও অপরাধী বলে যাকে চিহ্নিত করা হচ্ছে, যার বিরুদ্ধে সবার অভিযোগ, সেই জয়ন্ত সিংকে গ্রেফতার করার নামও নেই। জায়েন্ট সিং কাল শুনছিলাম। এবার ঘটা করে যদি এরকম কমিশনারেট তৈরি করা হয় এবং তারপর যদি এইরকমভাবে যারা ওই অপরাধী তারা নিজেদের ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারেন বা আইনের হাতের বাইরে থেকে যেতে পারে, তাহলে মনে হবে না এত কিছু করে কী লাভ। আইনি পরিভাষায় যাকে রোড রেস বলে সেই কালপ্রিটকেই তো গ্রেফতার করতে পারছে না পুলিশ, তাও সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও। তৃণমূল কর্মীগুলো অধরা থাকবে, কারণ তাদের সবথেকে বড় ভরসাদাত্রীর নাম মমতা ব্যানার্জি। সারা পশ্চিমবঙ্গে যত অন্যায়, অত্যাচার, কুকীর্তি, ধর্ষণ, খুন যা হবে, দুর্নীতি, সব কিছুরই একটাই আশ্রয়দাত্রী, সেই আশ্রয়দাত্রীর নাম মমতা ব্যানার্জি। 13-14 সালের পর থেকেই প্রমোটিংয়ের কাজ শুরু করেছে এবং তার পরবর্তীকালে তৃণমূলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কের মধ্য দিয়ে নেতাদের ঘনিষ্ঠ হয়। তারপরে যা হয় বাদশা হয়ে উঠেছে, পিছনে পুলিশেরও প্রশ্রয় আছে এবং এখন সে ধরাকে সরা জ্ঞান করছে। এদের এখন ডেরা হয়ে গেছে। তালতলা স্পোর্টিং ক্লাবস নিয়ে এসে একেবারে উৎফুল্ল উৎসাহিত যে কত আর্মস নিয়ে বসে আছে, তারপরেও সে গ্রেপ্তার হবে না। পুলিশ বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের তো সাধারণ মানুষ বলছেন যে সে কামারহাটি পৌর এলাকার মধ্যেই আছে। খুঁজছে পুলিশ খুঁজছে এবং যা যা করণীয় এখানেও দেখা গেছে, যেখানে যা অভিযোগ হয়েছে, চোপড়ায় ধরুন অভিযোগ হয়েছে, মূল অভিযুক্তকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব করছে। যে বা যারা পালিয়ে বাঁচতে চাইছে পুলিশ প্রশাসন সতর্ক নজর রাখছে, যথাসময় ধরে নেবে। তৃণমূলের এরা ভরসা, এরা ভোট জোগাড় করে দেবে, এরা ভোট লুট করে দেবে, 7 খুন মাপ। অতএব পুলিশ নির্বিকার। অপরাধীদের, দুষ্কৃতীদের, দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দিচ্ছে সরকার, প্রশ্রয় দিচ্ছে পুলিশ। না বোঝার কি আছে? সরকার অ্যাক্ট করছে নাকি? অ্যাক্ট করছে না। পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। দেখুন, যাদের বাড়িতে না চুরি চামারি কখনো হয়েছে তারা জানেন, মানে তারা আমি ঠিক বলছি কিনা মিলে নিতে পারেন। এই থানায় যদি তারা এফআইআর করতে যান তাহলে পুলিশ প্রথমেই কিন্তু প্রশ্ন করে সিসিটিভি আছে, সিসিটিভি ক্যামেরা বসাননি কেন? আমরা কি ঘরে ঘরে পাহারা দেবো? আপনারা যদি সতর্ক না থাকেন কী করে হবে? আচ্ছা, সিসি ক্যামেরা বসিয়ে কী হবে? যারা চুরি চামারি করতে আসছে তাদের দেখা যাবে। যদি না মুখ ঢেকে আসে সে তাহলে অন্য কথা, কিন্তু যদি মুখ ঢেকেও আসে তাহলেও চিহ্নিত তো করা যাবে, সংখ্যা জানা যাবে। কিন্তু সিসি ক্যামেরা থেকে তো হাত করা বেরোবে না, গুলিও ছুটবে না। সিসি ক্যামেরা শুধু দোষীকে চিনিয়ে দেবে, তাকে ধরার কাজটা তো সেই পুলিশকেই করতে হবে। কামারহাটিতে তো সিসি ক্যামেরা ছিল, সেখানে মারধরের ছবি তো দেখা গেছে। তাতে পুলিশ কিন্তু এখনও অভিযুক্তকে ধরতে পারেনি। এবার পুলিশ কি বলবে? আমরা কতজনকে ধরবো? আপনারাই ধরে নিন। মানুষই সেটা আবার ধরে নেবে নাকি? মানে পুলিশের কথা তো কেউ যদি সত্যি বলে ধরে নেন তখন কী হবে ভাবতে পারছেন? এই কামারহাটিতে আক্রান্ত ওই সায়নদীপের পরিবার কিন্তু এখন বলছে পুলিশ না ধরলে তারাই যা করার করবে। অর্থাৎ সায়নদীপের পরিবার বলছে তারা হাতে আইন তুলে নেবেন, মারের পাল্টা মার শুরু হবে। একটা সাধারণ পরিবার বলছে। এবং ভেবে দেখুন, যদি এইভাবে মারের পাল্টা মারটাই নিয়ম হয়ে দাঁড়ায় আর নিয়তি হয়ে দাঁড়ায়, তাহলে পুলিশের কার্যকারিতা নিয়েই তো প্রশ্ন উঠে যাবে।
আমি আপনি তাহলে কোথায় যাব? খোঁজার চেষ্টাই করছে না, সব থেকে বড় কথা খোঁজার চেষ্টা করছে। চেষ্টা করলে সব কিছু পাবে। পুলিশ সব কিছু জানে যে কি হচ্ছে না হচ্ছে, জেনেও কোনো কিছু স্টেপ নিচ্ছে না। যেদিনকে আমরা এফআইআর করতে গেছি সেই দিনকে পর্যন্ত দেখেছি জয়ন্ত সিংয়ে যে ছেলেদেরকে তুলে এনেছে, যারা এমনি ওরা কিচ্ছু করেনি, ওদেরকে বসিয়ে ওখানে চা খাওয়াচ্ছে বেলঘড়িয়া পুলিশেরই ওখানে অফিসাররা। প্রচণ্ড আতঙ্কে রয়েছে। অ্যারেস্ট না হয় এরকম যদি দিনের পর দিন হয় আপনারা কী করবেন? যেদিকখানেই দেখতে পারবো নিজেদের আইন নিজেদের হাতে তুলে নেবো। কি জঙ্গা বলে তাকে ধরেছে আর কে সুদে তাকে ধরেছে, কিন্তু যে মেন কালপিট তাকে ধরুক। দেখুন, হয়তো রাগের বহিঃপ্রকাশ, ভেতরে আতঙ্কটা টের পাচ্ছেন, আমরা কিন্তু টের পাচ্ছি। মেয়েটি যে কথাগুলো বললেন, ওই সায়নদ্বীপের বোন, আশা করি নিরাপদে থাকবে। আচ্ছা, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যার মতো করে যে আইন হাতে তুলে নিচ্ছেন, সেটা কি পুলিশ নিজের কাজটা করতে পারছে না বলেই? এই প্রশ্নটা তো উঠছে, তাই না? লালগড়ে কয়েক বছর আগে একটা দলছুট রয়্যাল বেঙ্গল টাইগারকে পর্যন্ত পিটিয়ে মেরে ফেলেছিলেন আদিবাসীরা। তারা কি বাঘ শিকারী ছিলেন? না। তাহলে কেন মারলেন? সহজ প্রশ্ন। মরিয়া হয়ে গেছিলেন তারা। বন দফতর বাঘ ধরতে না পারায় তাদের জীবন সংশয় হয়েছিল, তাই জন্য তারা রুখে দাঁড়িয়েছিলেন। এবার কামারহাটির মানুষও যদি পুলিশের ওপর ভরসা হারিয়ে মরিয়া হয়ে পড়ে, তাহলে কি হবে বুঝতে পারছেন? জয়ন্তের পরিবারও তো তার সুস্থতা আর নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রয়েছে। জয়ন্তের ভাই মোহামেডান স্পোর্টিংয়ের প্রাক্তন গোলকিপার প্রিয়ান্ত সিং, ফুটবলার, এখনও খেলছেন। প্রিয়ান্তের দাবি তার দাদা চক্রান্তের শিকার। এবার প্রিয়ন্তের দাবিতে যদি এতটুকুও সত্যতা থাকে, তাহলেও তো জয়ন্তকে হেফাজতে নেওয়াটা জরুরি, জানা তো দরকার। সত্যিই যদি চক্রান্ত হয়ে থাকে, তাহলে সেই চক্রান্তটা কে বা কারা কেন করলো? নির্দোষ নিশ্চয়ই পাওয়া যেত। আমার মনে হয় ওই এফআইআর করেছে বলে হয়তো কোনো কারণে সে সাইড হয়ে গেছে বা কোথাও ভয়তে পালিয়ে গেছে। ঠিক আছে, কারণ ওর নামটা মিথ্যা অভিযোগে এফআইআর হয়েছে। এফআইআর যখন হয় তখন নিশ্চয়ই পুলিশে তদন্ত করে তাকে খুঁজে অ্যারেস্ট করবে। ঠিক আছে, এবার ভুল এফআইআর করা হয়েছে দাদার নামে, যে ষড়যন্ত্র করে তার নাম বদনাম করার জন্য এসব করা হচ্ছে। খোঁজ নিইনি তা নয়, আমি ন্যাচারালি সবাইকে ফোন করে যাচ্ছি যে দাদার খবর কি বা কোথায় আছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল বাড়িতে। কি জিজ্ঞেস করলো? দাদা কোথায়, একই কথা। যদি আমরা জানতাম না, ন্যাচারালি আমি কথা বলার চেষ্টা করতাম। বুম্বার সাথে আগের গন্ডগোলে দাদা 3 মাস জেল খেটেছে, তো আজ পর্যন্ত কোনো মশামাছি কিছু মারিনি। তাহলে ক্রিমিনালটা কেন? আর্মস ফার্মস ছিল এখানে, সেই ছবিটা 10 বছর ধরে আজকে পোস্ট করছে। 10 বছর আগেকার ছবি আজকে কিছু হলেই আমার দাদা ওই ছবিটা পোস্ট করে। ধরে নিচ্ছি যে ওই মশা মাছি কিচ্ছু মারেননি, এবং যারা মশা মাছি জীবনে কোনোদিন কিছু মারেননি, তাদের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ উঠতে শুরু করে, বা তাদের যদি ওই বললাম তো ক্যামেরায় তোলা ছবিতে দেখা যায়, তাহলে কি অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বুঝতে পারছেন। 3 মাসের জেল খাটা আসামি এই জয়ন্ত সিং, পুলিশ যদি মনে করে যে থানায় অভিযোগ দায়েরের পর সে বাড়িতেই থাকবে, তাহলে তো সেই বুদ্ধির তারিফ করতে হবে। তাই জন্যই কি তারা বারবার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে। শুনলেন তো প্রিয়ান্তের কথা। ব্যারাকপুর কমিশনারেট কি জয়ন্তকে ধরতে পারছে না, নাকি সায়নদ্বীপের পরিবারের সন্দেহটাই ঠিক? জয়ন্তকে ধরতে চাইছে না পুলিশ, এই অভিযোগ তো তারা করছেন। কেন? জয়ন্তের মাথায় কি কারো হাত রয়েছে? কাল জয়ন্তের সাথে মদন মিত্রের ছবি ভাইরাল হয়েছিল। মদন মিত্র বলেছিলেন যে তিনি বিধায়ক, তার সাথে কারোর ছবি থাকতেই পারে, কিন্তু সেটাই কি যথেষ্ট জোরদার একটা কারণ হতে পারে তাকে এরকমভাবে দেখে দেওয়ার? আজকে মদন মিত্র কিন্তু সন্দেহের তীরটা আবার সৌগত রায়ের দিকে ঘুরিয়ে দিয়েছেন, তার দলেরই সাংসদ। আমরা সৌগত রায়কে ফোন করেছিলাম, তিনি এখন এই নিয়ে কিছু বলতে রাজি হননি, কিন্তু তাতে কি আছে, মদন মিত্র তো বলছেন। বললাম না, বিরোধীদের পরিসর তৃণমূলের নেতারাই সবাই নিয়ে নিয়েছেন। অপরাধীকে যে আড়াল করার চেষ্টা করবেন, তার বাড়ির সামনে সত্যাগ্রহে বসবেন বলে ঠিক করেছেন মদন মিত্র, এবং তার সঙ্গে বলেওছেন যে সমাজ বিরোধী রুখতে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো পথে নামবেন না, তার দায়িত্ব সবাইকে নিতে হবে। খেয়াল করে দেখুন, মদন মিত্র এর আগে কাউন্সিলরদের সাথে জয়ন্তের যোগাযোগের কথা বলেছিলেন, আজ তীরটা তৃণমূল সাংসদ সৌগত রায়ের দিকে ঘুরিয়ে দিলেন। তীর যেদিকেই ঘোরার, জয়ন্তকে কিন্তু তৃণমূলের সঙ্গে জুড়ছেন মদন মিত্রই। আরেকটা কথা, এবার গোটা বিষয়টা পুলিশ তার কাজ করছে না, তাদের করতে হবে, এই বক্তব্যগুলো যদি মদন মিত্র রাখতে থাকেন,
তাহলে তো তিনি বলছেন পুলিশ মন্ত্রীর দফতর কোনো কাজই করছে না। এ কথা তো বললাম না, ওই বিরোধী নেতাদের মুখে শোভা পায়। মদন মিত্রর মুখ থেকে এই সমস্ত কথাগুলো কেন বেরোচ্ছে, কি করে বেরোচ্ছে, আপনার এই বাবু। সৌগতদার অনেক বয়স হয়েছে, 80 বছর বয়স হয়ে গেল। এর আগে উনি প্রত্যেকবারই বক্তৃতায় দাঁড়িয়ে বলেছিলেন আমার এবারে শেষবারের জন্য মাটির পর মাটি দিতে হবে, আর লাগবে না। তো সৌগতদার 80 বছর বয়স, 80 বছরের একজন মানুষকে তো আমি অসম্মান করতে পারি না। তিনি বলেছেন, তিনি নিশ্চয়ই মনে করেছেন যে তিনি জেন বলে ছেলেটাকে সমাজবিরোধী বলেছিলেন, কিন্তু আমার কাছে সকালবেলা ওদের পাড়ার ছেলে মেয়েরা এসেছিল ছবি দিয়ে, এই যে সৌগত রায় জড়িয়ে হ্যান্ডশেক করছেন, এইটা কি সমাজ বিরোধীদের আলিঙ্গন? যে দুদিকে সমাজ বিরোধীরা দাঁড়িয়ে আছে, আলিঙ্গন চলছে? নাকি সৌগত রায় বুঝতে পারেন? উনি যদি না বুঝতে পারেন তাহলে ঠিক ওই রকমভাবে আমিও বুঝতে পারিনি। অপরাধী তুমি কার? ছবি দেখিয়ে লোকে বলছে তো মদন মিত্রের, আর মদন মিত্র বলছে এ তো সৌগতদার। সৌগতদারই হোক আর মদন মিত্রেরই হোক, তৃণমূলের। নিজের দল বা দলমত নির্বিশেষে নবান্নে বসে বলছেন যে যে যত বড় হোক, কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকলে কাউন্সিলর এমএলএ বুঝবো না, অ্যারেস্ট হবে। আমার মনে হয় পুলিশ বোধহয় মমতা ব্যানার্জির ঠিক ব্যাপারটা বুঝতে পারছে না। মানে মমতা ব্যানার্জি কোথায় যেতে পারেন এই ধারণাটা ওদের নেই। এমন দিন আসতে পারে যে মমতা ব্যানার্জি যেমন করোনায় রাস্তায় নামে, তেমনি সমাজ বিরোধী রূপে হয়তো মমতা ব্যানার্জি নিজের রাস্তায় নেমে যেতে পারে। ভবিষ্যতে যদি আবার ক্রাইম হয়, সেই ক্রাইমের পেছনে যে দাঁড়াবেন, আমি কিন্তু একদম তার বাড়ির সামনে গিয়ে সত্যাগ্রহ করব। তাতে দল যদি বলে, আমি বলবো আমারও তো কিছু করার নেই, আমারও তো কিছু কমিটমেন্ট, আই হ্যাভ সাম কমিটমেন্টস টু দ্য পিপল। মানুষের প্রতি কমিটমেন্ট থেকে মদন মিত্র সত্যাগ্রহে বসলে সেটা কিন্তু একটা দেখার মতো জিনিস হবে। আমি শিওর সেই 2008 সালে সিঙ্গুরে শেষবার সত্যাগ্রহ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরে ওই চিটফাট কেলেঙ্কারি ঠেলেঙ্কারি এই সমস্ত বিভিন্ন ব্যাপারে গ্রেফতার হওয়ার পর তার সমর্থনে তার দল ধর্ণা দিয়েছিল ধর্মতলায়। মদন মিত্র শুধু নিজে ধর্ণায় বসার কথা বলছেন না, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর অপরাধী ধরতে রাস্তায় নামার কথা বলছেন। মানে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর অ্যাসাইনমেন্টটাও ঠিক করে দিচ্ছেন মদন মিত্র। খেয়াল করে দেখুন, মুখ্যমন্ত্রীর কাজটাও তো একটা অ্যাসাইনমেন্টই, জনতার দেওয়া অ্যাসাইনমেন্ট। আর মুখ্যমন্ত্রী রাস্তায় নামবেন এ কথা বলে মদন মিত্র কি পুলিশের ওপর চাপ বাড়াচ্ছেন, নাকি তাদের ওপর অনাস্থা প্রকাশ করছেন? মানে আড়িয়াদয়ে যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগটা ওই আক্রান্তের পরিবার তুলছে, সেটাই কামারহাটির তৃণমূল বিধায়কও তুলছেন। আবার যেখানে যেখানে প্রয়োজন নেই সেখানে কিন্তু আমরা দেখছি পুলিশ হঠাৎ হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে। শুধু শুধু তাদের এরকম অনাস্থা আনলে, তাদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললে সেটা কি ঠিক? সিলেক্টিভ সক্রিয়তা আর কি। এই নবান্নে সাংবাদিক বৈঠকে নিজের দলের নেতাদেরই যেদিন ওই তুলোধনা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকটার লাইভ স্ট্রিমিং চলছিল, মানে সোশ্যাল মিডিয়ায় সেটা লাইভ দেখানো হচ্ছিল, সেখানে কমেন্ট করা যায় আর কি। সোশ্যাল মিডিয়ায় সেই লাইভ স্ট্রিমিংয়ের সময় মন্ত্রী অরূপ রায় আর তৃণমূলের এক নেতার বিরুদ্ধে জলাভূমি ভরাটের অভিযোগ তুলে বসেছিলেন এরশাদ সুলতান। তারপর কিন্তু তাকে লাফিয়ে ঝাঁপিয়ে গ্রেফতার করে ফেলে শিবপুর থানার পুলিশ। এরশাদের পরিবার আদালতে গেছিল, বিচারপতি অমৃতা সিনহা কিন্তু মামলাটা শুনে অবাক হয়ে গেছেন। এরশাদ লাইভ স্ট্রিমিংয়ে স্বাধীন সাধারণ নাগরিক হিসেবে মন্তব্য করলেন, আর তার জন্য তাকে গ্রেফতার হতে হবে। আর মন্ত্রী অরূপ রায় তিনি তো কোনো অভিযোগ করেননি, তাহলে কেন আগ বাড়িয়ে এরশাদকে গ্রেফতার করলো শিবপুর থানা? এই প্রশ্নগুলো কিন্তু বিচারপতি তুলেছেন। আমাদের কি মনে হচ্ছে জানেন তো, একেই কি বলে পুলিশের অতি সক্রিয়তা এবং সিলেক্টিভ সক্রিয়তা। কোথাও তারা অতি সক্রিয়, কোথাও নিষ্ক্রিয়। আজকে আড়ালে বসে কোথাও না, আমি নিশ্চিত এই রায়টা দেখার পর অম্বিকেশ মহাপাত্র, ওই যাকে ওই কার্টুন কেলেঙ্কারিতে অভিযুক্ত করে কেউ গ্রেফতার করেছিল পুলিশ, তিনি নিশ্চয়ই আজকে বসে বসে হাসছেন।